আসসালামু আলাইকুম। সকল ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগত। মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের দ্বিতীয় মডিউল পেমেন্ট সিস্টেম। এই চ্যাপ্টারটা বেশ ছোট এবং বেশ সহজই বলা যায় ব্যাংকারদের জন্য। সহজ এই অর্থে যে একবার দেখেই লেখা যাবে এমন সব পরিচিত টপিক। এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো দেখে নিব তা হলো পেমেন্ট সিস্টেম কি, evolution of payment system, method of payment system, pros and cons of different payment methods, and several short notes. ফাইন্যান্সিয়াল সিস্টেমের গুরুত্বপূর্ণ পার্ট হলো পেমেন্ট ফাংশন। গুডস এবং সার্ভিসের বিনিময়ের জন্য আমরা পেমেন্ট ফাংশনটা ব্যবহার করে থাকি। ইট ইজ দি সেট অফ অ্যান ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট বাই হুইচ পারচেজিং পাওয়ার ইজ ট্রান্সফারেড ফ্রম ওয়ান পার্টি টু অ্যানাদার পার্টিস। একটা পেমেন্ট ফাংশন তখনই ইফিসিয়েন্ট হয় যখন সেটা একই সাথে ফাস্ট, সেফ এবং কস্ট এফিসিয়েন্ট হয় এবং ইট পারমিটস অল কাইন্ডস অফ পেমেন্ট লাইক স্মল পেমেন্ট, লার্জ পেমেন্ট, ডোমেস্টিক পেমেন্ট, ইভেন ফরেন পেমেন্ট অলসো। পেমেন্ট সিস্টেম হ্যাজ বিন ইভলভিং ওভার দ্য সেঞ্চুরিজ, অর্থাৎ শতাব্দী ধরে পেমেন্ট সিস্টেম বিকশিত হচ্ছে, সেই সাথে অর্থের রূপেরও পরিবর্তন হচ্ছে। ক্যাশ আমাদের দেশে পেমেন্ট সিস্টেমে বহুল জনপ্রিয় একটা মিডিয়াম। দি ডোমেস্টিক চেক সিস্টেম ইজ দি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়াম ফর ন্যাশনাল পেমেন্টস। পাশাপাশি কার্ডও পেমেন্ট সিস্টেমে ইনক্লুশন হয়েছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম ট্রানজ্যাকশন, পস এটসেট্রা। এছাড়াও পেমেন্ট সিস্টেমকে আরও বেশি এফিসিয়েন্ট করতে 2010 সালে বাংলাদেশ ব্যাংক অটোমেটেড ক্লিয়ারিং হাউস সিস্টেমটি চালু করেছে। It has two components, that is Bangladesh Automated Check Processing System বা BACPS and Bangladesh Electronic Fund Transfer Network বা BEFTN। পরবর্তীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হয় বাংলাদেশের পেমেন্ট সিস্টেমে ইলেকট্রনিক প্ল্যাটফর্ম হিসেবে, যেটা ব্যাংকিং কাস্টমারের বাইরে আনব্যাংকড পপুলেশনকেও ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করছে। এছাড়াও আরটিজিএস এবং এনপিএসবিও দিনে দিনে পপুলার হচ্ছে ডিউ টু ইটস স্যালিয়েন্ট ফিচার। একই সাথে বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে ই কমার্স পেমেন্ট চালু করার জন্য নির্দেশনা দিয়েছে। যদি শর্ট কোশ্চেন আসে 3 থেকে 5 মার্কসের জন্য, তবে ছোট করে লিখলেই হবে পেমেন্ট সিস্টেমের ইভলিউশনটা। তবে 8 বা 10 মার্কসের প্রশ্ন আসলে প্রতিটা পেমেন্ট মেথড শর্ট করে এক্সপ্লেইন করা উচিত। যেমন কমোডিটি মানি কি বা পেপার মানি বা ফিয়াট মানি কি, এগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টার অর্থাৎ মডিউল 1-এও পড়েছি। আমার কাছে একই টপিক বারবার আসলে ভালোই লাগতো, কারণ কম পড়া লাগবে, ব্রেনের উপরেও কম প্রেসার পড়বে। কমোডিটি মানি কি? কমোডিটি মানি মেড আপ অফ প্রেশাস মেটালস অর আদার ভ্যালুয়েবল কমোডিটি। কমোডিটি মানির ওজনটা বেশি হয়, এ কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করাটা কিছুটা হ্যাসেলের হয়ে থাকে। পরবর্তীতে এই কারণে পেপার কারেন্সি বা ফিয়াট মানি এর উদ্ভব হয়। ইনিশিয়ালি পেপার কারেন্সি ওয়াজ convertible into coins or with a fixed quantity of precious metal, but now paper currency is not convertible into coins or precious metal. It has no intrinsic value also, it is merely pieces of paper, and paper currency is served as the money by the order of the government as legal tender or fiat money. পেপার কারেন্সির বড় সুবিধা হচ্ছে এটা কয়েন বা প্রেশাস মেটালের থেকে লাইটার এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করাও সহজ হয়। পরীক্ষার খাতায় এরকম ফ্লোচার্ট করে প্রেজেন্ট করতে পারেন। খাতার বাম পাশে চেষ্টা করবেন ফ্লোচার্টটা দেওয়ার জন্য, তারপর নিচে বা ডান পাশে যদি প্রত্যেকটা পেমেন্ট মেথড বা পয়েন্টগুলো এক্সপ্লেইন করেন, তাহলে শিক্ষকের কাছে দৃষ্টিনন্দন হয় এবং মার্কসও ভালো পাওয়া যায়। পেমেন্ট মেথডের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে চেক। দি ইন্ট্রোডাকশন অফ চেক বা চেকের প্রবর্তন পেমেন্ট সিস্টেমে একটা বড় ইনোভেশন নিয়ে আসে। এটা পেমেন্ট সিস্টেমকে ইফিসিয়েন্ট এবং ইজি করেছে। চেকের বড় সুবিধা হচ্ছে এটা ক্যারি করা ইজি, চেক কস্ট ইফেক্টিভ এবং সিকিউর। ব্যালেন্স থাকার সাপেক্ষে যে কোনো পরিমাণ অ্যামাউন্টও একটা চেকে লেখা যায়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা। এটা সেম ব্যাংকের মধ্যেও হতে পারে, আবার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টেও ফান্ড ট্রান্সফার হতে পারে।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের একটি বড় টাইপ হলো অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার বা এসিএস পেমেন্ট। গুডস এবং সার্ভিসের পেমেন্টের জন্য কার্ড পেমেন্ট বর্তমানে বেশ জনপ্রিয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হিসেবে। বিজনেস এন্টারপ্রাইজও ক্যাশ হ্যান্ডেলের চেয়ে ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করে। ই চেক ইজ দি অল্টারনেটিভ অফ পেপার চেক। এখানে ব্যাংকের রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দরকার হয়। ই চেক অধিকতর ডিজিটাল পেমেন্টকে রিপ্রেজেন্ট করে। ওয়্যার ট্রান্সফার। ওয়্যার ট্রান্সফার ইলেকট্রনিক পেমেন্ট ট্রান্সফারের আরেকটা মেথড। সাধারণত নিউ প্রপার্টি পারচেজ বা নিউ ইকুইপমেন্ট বা প্ল্যান্টের পেমেন্ট লার্জ অ্যামাউন্টের হয়ে থাকে এবং এই ধরনের বড় পেমেন্ট করার জন্য এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা হয়। পেমেন্ট সিস্টেমে বর্তমানে ফাস্ট গ্রোয়িং আরেকটি মেথড হচ্ছে মোবাইল পেমেন্ট। আমরা আমাদের সেলফোন বা ট্যাবলেটের মাধ্যমে বা অ্যাপ ব্যবহারের মাধ্যমে ওয়াইড রেঞ্জে পেমেন্ট ফাংশন করে থাকি মোবাইল পেমেন্টের মাধ্যমে। কিউআর কোড পেমেন্ট আরেকটি কন্টাক্টলেস পেমেন্ট মেথড। QR code contains contact details, website link, and payment information of both merchant and payment provider. কাস্টমার তার স্মার্ট ডিভাইসটি ব্যবহার করে অন স্পটে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট কমপ্লিট করে থাকে। আমরা কম বেশি সব ব্যাংকারই এই সবগুলো পেমেন্ট মেথড সম্পর্কে জানি বা ব্যবহার করি বা এগুলো নিয়ে কাজ করি। গত পরীক্ষায় এবং তার আগের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। টপিক কিন্তু এই চ্যাপ্টারে একটাই, প্রশ্ন ভিন্নভাবে এসেছে এবং আসবে। প্রশ্নে যেভাবে চাইবে উত্তরটাকে জাস্ট সেই দিকে কনভার্ট করে নিয়ে লিখতে হবে, শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখা প্রয়োজন। এতক্ষণ আমরা বিভিন্ন রকমের পেমেন্ট মেথড নিয়ে জানলাম। পরীক্ষায় এগুলোর সুবিধা এবং অসুবিধা কি কি তা আসতে পারে। এখন এতগুলো পেমেন্ট মেথডের সুবিধা বা অসুবিধাগুলো কিভাবে পড়ব ভয় না পেয়ে শুধু রিডিং দিলেই পারা যাবে। সব মোটামুটি আমরা জানি বা কিছু কমন পয়েন্টও আছে। যেমন ক্যাশ পেমেন্ট মেথডের সুবিধাগুলো কি কি। ক্যাশ পেমেন্ট মেথডের সুবিধা হচ্ছে এটা সবচেয়ে কমন এবং ইজিয়েস্ট ফর্মস অফ পেমেন্ট মেথড। এর জন্য কাস্টমারের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই এবং আমাদের দেশে বেশিরভাগ কাস্টমারই ক্যাশ মোডে পেমেন্ট করতে পছন্দও করে এবং ক্যাশ পেমেন্টের জন্য কোনো চার্জ বা ফিরও প্রয়োজন হয় না। ঠিক তেমনি ক্যাশ পেমেন্ট মেথডের কিছু অসুবিধাও আছে, যেমন লার্জ অ্যামাউন্টে ক্যাশ ক্যারি করা বেশ হ্যাসেল বটে। এছাড়া বাসায় বা অফিসে যদি ক্যাশ সংরক্ষণ করা হয় এটা অনেকটা বিপজ্জনক, কারণ চুরি বা আগুন লেগে বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে তা নষ্ট হয়েও যেতে পারে। দিন শেষে ক্যাশ কাউন্টিং করা অনেকটা টাইম কনজিউমিং এবং কষ্টসাধ্যও বটে। অর্থাৎ আমরা সবগুলো বিষয় বা সবগুলো পয়েন্টই কিন্তু নিজেরা জানি, শুধু সুন্দর করে পরীক্ষার খাতায় গুছিয়ে লিখতে হবে। চেক পেমেন্ট মেথডেরও কিছু সুবিধা এবং অসুবিধা আছে এবং সবই আমাদের পরিচিত। চেক পেমেন্টের সুবিধা হচ্ছে কাস্টমার ফ্রিকুয়েন্টলি পারচেজের জন্য ইউজ করতে পারে। বড় পেমেন্টের জন্য ইজিলি চেক ব্যবহার করা যায়। আমাদের অনেক বেশি ক্যাশ একসাথে হোল্ড করতে হয় না। কাউকে চেকে পেমেন্ট করা হলে তার জন্য এক্সট্রা কোনো ফি বা চার্জ দেওয়ার প্রয়োজন নেই। চেক ক্যারি করা ইজি এবং সেই সাথে চেক সিকিউর দেন ক্যাশ পেমেন্ট, এবং চেক চাইলে চেকের পেমেন্টটাকে স্টপও করা যায় যখন প্রয়োজন হয়। সুবিধার পাশাপাশি চেক পেমেন্টের কিছু অসুবিধাও আছে, যেমন যখন কোনো চেককে কালেকশনের জন্য কোনো ব্যাংকে ডিপোজিট করা হয় এটা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার জন্য কিছুটা প্রসেসিং টাইম প্রয়োজন হয় এবং চেক ইটসেলফ হ্যাজ এ কস্ট অর প্রাইস, অর্থাৎ চেকের পাতার একটা দাম আছে। আমাদের দেশে অনেক মানুষ চেকে পেমেন্ট রিসিভ করতে চায় না, অনেক সময় চেক বাউন্স হওয়ার পসিবিলিটি থাকে এবং অ্যাকাউন্ট পেই চেকের ক্ষেত্রে চেক কালেকশনের জন্য অবশ্যই কাস্টমারের একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং কাস্টমার হ্যাভ টু মেইনটেইন এ ব্যাংকিং আওয়ার ফর চেক পেমেন্ট এবং দেয়ার ইজ এ চান্স অফ চেক বাউন্স, অর্থাৎ ফেক চেকও হতে পারে, আবার চেক অল্টারেশনের মাধ্যমেও কিছু ফ্রড ফর্জারি হওয়ার সম্ভাবনা থাকে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সুবিধা বা অসুবিধাগুলো কি। আমরা এর আগে চেকের ক্ষেত্রে যে সুবিধাগুলো দেখেছি এখানেও কিছু কমন পয়েন্ট আছে। এডিশনালি আমরা যেটা বলতে পারি সেটা বলতে পারি যে কার্ড বা কার্ডের মাধ্যমে পেমেন্টটা কুইকার এবং মোর কনভিনিয়েন্ট দেন ক্যাশ অর চেক পেমেন্টস, এবং ফরেন ট্রাভেল বা ট্যুরের ক্ষেত্রে কার্ডের মাধ্যমে পেমেন্ট অনেক ইজি এবং সিম্পল এবং আমাদেরকে ফেক চেক বা ফেক ক্যাশ নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না কার্ডের ক্ষেত্রে। সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে, যেমন ডেবিট কার্ডে স্বল্প পরিমাণে চার্জ থাকে এবং ডেবিট কার্ডের তুলনায় চার্জটা কিছুটা বেশি থাকে। কিছু কিছু ট্রানজাকশনে ফিও আছে, যদিও এই ফিটা স্মল পার্সেন্টেজ অফ দি ট্রানজাকশন।
এছাড়া কাস্টমার যদি কনসার্নস না হয় তাহলে কার্ড চুরি হয়ে যেতে পারে বা ফেক ট্রানজাকশন হতে পারে। আমাদের দেশে সব শ্রেণীর মানুষ কার্ড ব্যবহারের জন্য উপযোগীও না। কিছু কিছু ক্ষেত্রে ট্রানজাকশন ইন্টারাপ্টেড হতে পারে নেটওয়ার্ক ফেইলার হলে। এছাড়া কার্ড পেমেন্টের আরেকটা বড় অসুবিধা হচ্ছে এটা কাস্টমারকে এক্সট্রাভেগান্ট করে তোলে, অর্থাৎ অনেক বেশি খরচের স্বভাবের করে তোলে। ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফার বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের সুবিধাগুলো কার্ডের মতোই অনেকটা একই রকম। এখানে আমরা অতিরিক্ত যেটা বলতে পারি তা হলো বিজনেস কাস্টমাররা গুডস এবং সার্ভিসের পেমেন্ট রিসিভের ক্ষেত্রে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারটা অনেকটা সহজ এবং একসেপ্ট করে থাকেন বা প্রিফার করে থাকেন। অসুবিধাগুলো হচ্ছে অনেক সময় নন বিজনেস কাস্টমাররা আনকমফোর্টেবল ফিল করে এ ধরনের ট্রানজাকশনে। এছাড়া ট্রানজাকশন রিকোয়ার্স লিটল বিট প্রসেসিং টাইম, ইনফ্রাস্ট্রাকচারাল সেটআপ ইজ রিকোয়ার্ড অ্যামং দ্য ব্যাংকস। অনেক সময় ট্রানজাকশন ফেল করতে পারে টেকনিক্যাল বা নেটওয়ার্ক ইস্যু রেইজ করলে। দেয়ার ইজ চান্সেস অফ সাইবার অ্যাটাক অর ফরজারি। অর্থাৎ প্রত্যেকটা সুবিধা পেমেন্ট মেথডের সুবিধা এবং অসুবিধাতে কিছু কমন সুবিধা এবং অসুবিধা আছে। কাজে সবগুলো যদি রিডিং করে মাথায় নেওয়া যায়, পরীক্ষার হলে যাই আসুক না কেন লেখা যাবে। যেমন মোবাইল পেমেন্টস এর সুবিধা বা অসুবিধাগুলো কি? যদি রিডিং ম্যাটেরিয়ালস পড়েন তাহলে দেখবেন সব একই পয়েন্ট, জাস্ট একটু চেঞ্জ করে লেখা হয়। যেমন মোবাইল পেমেন্টটা হচ্ছে ক্যাশ, চেক, ইভেন কার্ডের থেকেও চিপ, কুইকার, মোর কনভিনিয়েন্ট অ্যান্ড রিলায়েবল। এছাড়া মোবাইল পেমেন্টে নানা রকম ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার থাকে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা বিভিন্ন আউটলেটে পেমেন্টের ক্ষেত্রে। এই পয়েন্টটা ডেবিট কার্ড পেমেন্টের ক্ষেত্রেও অ্যাড করা যায়। অসুবিধাগুলোকেও আমরা ডেবিট কার্ড বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মতো যে অসুবিধা আছে সেগুলোকে আবার রিপিট করতে পারি। এখানে এক্সট্রা যে পয়েন্টটা অ্যাড করা যায় তা হলো কাস্টমার নিড অ্যান স্মার্ট ডিভাইস। অর্থাৎ মোবাইল পেমেন্ট করার জন্য কাস্টমারের একটি স্মার্ট ডিভাইসের প্রয়োজন হবে যা অনেকের কাছেই কিছুটা ব্যয়বহুল। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কিউআর কোড পেমেন্ট। কিউআর কোড পেমেন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে কন্টাক্টলেস পেমেন্ট অপশন এবং সব ধরনের স্মার্টফোনেই ব্যবহার করা যায়, এজন্য কোনো স্পেসিফিক অ্যাপ কাস্টমারকে ইনস্টল করার প্রয়োজন হয় না। ডাজ নট রিকোয়ার এ পোস্ট টার্মিনাল অর পেমেন্ট টার্মিনাল টু কমপ্লিট দ্য ট্রানজাকশনস। ইট ইজ এ ফাস্টার অ্যান্ড সিকিউর পেমেন্ট মেথড। এভাবে 4-5টা সুবিধা আমরা খুব সহজেই ব্যক্তি জীবন থেকেও বা আমাদের অভিজ্ঞতা থেকে লিখে দিতে পারি। ঠিক তেমনি কিউআর কোড পেমেন্টের কিছু ডিসঅ্যাডভান্টেজও লেখা যায়। কিউআর কোড ব্যবহারের অসুবিধাগুলো হচ্ছে কিউআর কোড ব্যবহার করার জন্য আমাদেরকে মোবাইলে স্ট্রং ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং কাস্টমারকে অনেক সময় একাধিকবার কিউআর কোড স্ক্যান করতে হতে পারে যদি ইনফরমেশনটা অটোমেটিক্যালি স্টোর না হয়। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে ফ্রড বা হ্যাকিং এর পসিবিলিটিও আছে। এছাড়া অনেক মানুষের মধ্যে কিউআর কোডের পেমেন্ট অপশনটি এখনো সেভাবে প্রচলিত না। এমনকি অনেক জায়গায় কিউআর এর মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করার অপশনটি অ্যাভেলেবেলও থাকে না। আমাদের যদি পেমেন্ট মেথডগুলো সম্পর্কে জানা থাকে তবে যেই মেথডেরই সুবিধা বা অসুবিধা আসুক না কেন একবার দেখে নিলেই পারা যাবে, বা কোন মেথড থেকে বেশি পপুলার তাও ব্যাখ্যা করা যাবে। এই চ্যাপ্টারের আলোচনার সাথে রিলেট করে কিছু শর্ট নোটস ও প্রশ্নের সাথে লেজ হিসেবে আসতে পারে। যেমন ব্যাচ কি? এরকম প্রশ্ন আসলে আমি প্রথমে বড় করে লিখতাম দি ওয়ার্ড ব্যাচ স্ট্যান্ডস ফর বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, ধরে নিতাম 1 মার্কস হয়ে গেছে। এখন বাকি প্রশ্নে 2-3 লাইন লিখতাম এ সম্পর্কে যা জানি। যেমন ব্যাচের মাধ্যমে ইলেকট্রনিক্যালি ব্যাংকের পেমেন্ট ইনস্ট্রুমেন্ট সেটেল হয়। It includes deposit of checks and monthly debits for routine payment functions. BAS has two components. One is the automated check processing system and another one is the electronic fund transfer network. Both these systems operate in BAS processing mode. BAS processing mode transactions are processed at a prefixed time and settled through a netting figure by the account maintained with the Bangladesh Bank. RTGS. It stands for Real Time Gross Settlement. এখানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা হয় অন এ রিয়েল টাইম অ্যান্ড অন এ গ্রস বেসিস। এখানে রিয়েল টাইম বলতে বোঝায় ট্রানজাকশন ইজ নট সাবজেক্টেড টু এনি ওয়েটিং পিরিয়ড অ্যান্ড গ্রস সেটেলমেন্ট মিনস ট্রানজাকশন ইজ বুকড ইন সেন্ট্রাল ব্যাংকস অ্যাকাউন্ট 1-to-1 basis without netting with any transactions.
এটা লোকাল কারেন্সি এর ট্রানজাকশনকে যেমন সেটেল করে ঠিক তেমনি ফরেন কারেন্সি বেসড ট্রানজাকশনসকেও সেটেল করে এবং আপকামিং অ্যাকসেপ্টেবল কারেন্সিজ ইন দ্য আরটিজিএস সিস্টেমস আর বাংলাদেশি টাকা, ইউএস ডলার, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, ইউরো অ্যান্ড জাপানিজ ইয়েন। এরকম কিছু তথ্য তুলে ধরলেই কিন্তু আধা পাতা বা এক পাতা লেখা হয়ে যায়। নেক্সট ইজ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। It is highly reliable and efficient fund transfer method across the country. It will operate as a processing and delivery center, providing for the distribution and settlement of electronic credit and debit instruments among the participating banks. ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের সব ট্রানজাকশন একটা সিঙ্গেল মাল্টিল্যাটারাল ফিগারে ক্যালকুলেশন করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের সাথে যে অ্যাকাউন্টটা মেইনটেইন হয় সেই অ্যাকাউন্টে দিন শেষে ফাইনালি সেটেল করা হয়ে থাকে। নেক্সট ইজ এনপিএসবি। এনপিএসবি স্ট্যান্ডস ফর ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। ইট ইজ এ ডোমেস্টিক এটিএম শেয়ারিং নেটওয়ার্ক গভর্নড বাই দি বাংলাদেশ ব্যাংক। এই নেটওয়ার্কের মাধ্যমে এনপিএসবি সদস্য ব্যাংকের গ্রাহকেরা এটিএম, ডেবিট বা ক্রেডিট কার্ড, অন্যান্য এনপিএসবি সদস্য ব্যাংকের এটিএম টার্মিনাল ব্যবহার করে লেনদেন করতে পারে। পস সিস্টেমে প্রতি ট্রানজাকশনে 20 টাকা কস্ট হয় এবং ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক 10 টাকা ট্রানজাকশন ফি ধার্য করেছে, এক্সক্লুডিং দ্য ভ্যাট। ট্রান্সফার ইজ প্রসেসড অ্যাট এনি টাইম অ্যান্ড ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে অ্যামাউন্টটা ক্রেডিট হয়। তাই কস্টের তুলনায় এনপিএসবি ট্রানজাকশনের সুবিধা অনেক বেশি। এই চ্যাপ্টারটা বেশ ছোট এবং আমি বিশ্বাস করি আমার টিউটোরিয়াল শুনলে এবং রিডিং ম্যাটেরিয়াল একবার পড়লে এই চ্যাপ্টার থেকে যাই আসুক না কেন লেখা যাবে। এতক্ষণ ধৈর্য নিয়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ।